গত 3 দিনের প্রতি মুহূর্তের ফুটেজ যেটা এই ক্যামেরাতে আছে, আমার সব ডেটা চাই। আচ্ছা ম্যাম, আপনার কি মনে হয় এর ফলে ভূষণের আত্মা সাড়া দেবে? আমাদের চেষ্টা করতে হবে। মিস্টার কেশব বাবু এসছেন অবজারভেশন রুমে। হ্যালো স্যার। তো মিস আলিয়া, আপনি কি আমার এই বাড়িতে কোনো আত্মা দেখতে পেলেন? স্যার, আমি আপনাকে ভরসা দিতে পারি। আপনার এই বাড়িতে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে থাকলে আমরা নিশ্চয়ই তার সংকেত পাবো। আর হতে পারে সেই সব অ্যাক্টিভিটি আমরা ক্যামেরায় পেয়ে যেতে পারি। আমাদের কাছে কিছু স্পেশাল ক্যামেরা রয়েছে যাতে খুব অন্ধকারেও পরিষ্কার দেখা যায়। দেখুন, আমার আপনাদের এখানে ডেকে আনার শুধুমাত্র একটি কারণ ছিল যে আমি আমার এই প্রপার্টির ওপরে একটা 5 স্টার হোটেল বানাতে চাই। আর আমি চাই যে তার আগে এই জায়গাটা সম্পর্কে যত গুজব আছে না, সেসব যেন শেষ হয়ে যায়। এটা কি হচ্ছে? দেখুন, আপনারা এখানে কাজকর্ম করুন, আমি আসছি। গাইজ, যে যার নিজের কাজ করো। আমি দেখছি। হ্যালো, হ্যালো, কেউ আছে এখানে? হ্যালো, কে এখানে? বলুন না কে। ময়ূর। ইয়েস স্যার। একবার ওপরে গিয়ে দেখো তো চিমনিটা ওপরে খোলা আছে কিনা, আর খুনি এই রাস্তাটা ব্যবহার করেছে কিনা। স্যার, বডিতে কোথাও গুলির চিহ্ন নেই, আর না তো কোথাও আঘাতের চিহ্ন বা হাতাহাতির চিহ্ন। একটা ব্যাপার বুঝতে পারছি না স্যার, যে কান, চোখ আর নাক থেকে রক্ত কেন বেরোচ্ছে। একে দেখে তো মনে হচ্ছে যে মরার আগে এমন কিছু দেখতে পেয়েছিল যেটা দেখে সাংঘাতিক ভয় পেয়েছিল। স্যার, আমি পুরো বাড়ির জানলা দরজা চেক করে নিয়েছি, কোথাও থেকেই জোর করে ভেতরে ঢোকার কোনো চিহ্ন পেলাম না। ও ঠিক আছে। হ্যাঁ পুরবি। স্যার, যে মারা গেছে তার নাম আলিয়া। পেশায় সে একজন ক্লিয়ারভয়েন্ট ছিল। এই জায়গায় ও টিমের সাথে ভূষণ নামে এক মৃত অপরাধীর আত্মার ওপর সায়েন্টিফিক ভাবে তদন্ত করছিল, রিসার্চ করছিল, আর মারা যায়। আর কিছু? স্যার, এরা বলছে যে আলিয়া ওই ঘর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়েছিল। ও ওখানে গেল আর তখনই পাওয়ার কাট হয়ে যায়, আর তার ফলে সিসিটিভি ক্যামেরা আর মনিটরস অফ হয়ে যায়। পাওয়ার কেউ অফ করে দিয়েছিল হয়তো। হ্যাঁ, আরে না না স্যার, আমরা তো তখন সবাই এখানেই ছিলাম। আর তাছাড়াও স্যার, মেন সুইচ কে অন অফ করবে? আর তাছাড়াও ঘটনার কিছুক্ষণের মধ্যেই অটোমেটিক্যালি কারেন্ট চলে এসেছিল। তো তোমরা সবাই ছাড়া অন্য কেউ ভেতরে এসেছিল, কিন্তু কে সে? আচ্ছা, পাওয়ার কাট হয়ে যাওয়ার আগে পর্যন্ত এই সিসিটিভি চলছিল তো, তাই না? আমাদের সেই ফুটেজগুলো দেখাও।
এই আওয়াজটা কিসের? জানি না স্যার, তখন তো আমরাও ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছিলাম না। একবার একটু রিওয়াইন্ড করো। এই আওয়াজটার সঙ্গে সঙ্গেই পাওয়ার সুইচ অফ হলো। আরেকবার রিওয়াইন্ড করো তো দেখি, আর ভলিউমটা বাড়াও। হ্যাঁ স্যার, অদ্ভুত একটা আওয়াজ। হ্যাঁ স্যার, এটা সেই শব্দটা যেটা শুনে আলিয়া ম্যাডাম ভেতরে গিয়েছিলেন। ওই সময় রুমের ভেতরের টেম্পারেচার 0.5 ডিগ্রি বেড়ে গিয়েছিল। তার মানে ওই সময় রুমের মধ্যে কেউ ছিল, যেটা তোমাদের ক্যামেরায় ধরা পড়েনি। একটা কাজ করতে হবে, বাংলোর বাইরে গিয়ে চেক করতে হবে। পুরবি, তুমি ফুটেজগুলো চেক করো। স্যার, হ্যাঁ ময়ূর, কিছু জানতে পারলে? স্যার, এখানে কারুর আসা যাওয়ার কোনো রকম চিহ্ন পাওয়া যায়নি। আচ্ছা, তো তাহলে এই খুনিটা বাড়ির ভিতরে ঢুকলো কোন পথে? ডক্টর সালুখে, জানতে পারলেন আলিয়ার ওপর কিরকম অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল? ওর ওপর তো কিছু হয়নি। হ্যাঁ, ওর শরীরে আঘাতের কোনো চিহ্নই নেই ভাই। আরে কিন্তু ওর তো নাক আর কান দিয়ে রক্ত বেরোচ্ছিল। কোনো বিষাক্ত গ্যাস বা অন্য কিছু? না, বিষাক্ত গ্যাসের কারণেও এর মৃত্যু হয়নি, কিন্তু এর মৃত্যুর কারণ খুব চমকপ্রদ। ভূষণের আত্মা? আরে ভাই, আমি জানি না, আমি কোনোদিন কোনো আত্মাকে দেখিনি, কিন্তু হ্যাঁ, যদি আত্মাই হয় তাহলে কোনো স্পেশাল ধরনের আত্মা হবে যে ডক্টরের রূপ ধরেছে আর এর হার্টের মধ্যে ঢুকে গেছে। মানে আলিয়ার মধ্যে আত্মা ঢুকে গেছে? আরে বাপরে! আরে ভাই, এক মিনিট। অভিজিৎ, আলিয়ার মৃত্যুর কারণ হার্ট প্রবলেম, আর যদি হার্টে প্রবলেম হয় তাহলে আত্মা তো হার্টেই ঢুকবে ভাই। হৃদরোগ? তাও এই বয়সে? আসলে আলিয়ার আগে কোনো হার্টের অসুখ থাকলে তো। স্যার, এই হলো আলিয়ার মেডিকেল রিপোর্টস। আলিয়ার মেডিকেল রিপোর্ট তো বলছে এর কোনো হার্টের অসুখ ছিল না, আর এর ব্লাড প্রেশার একদম নর্মাল ছিল। স্যার, হতে পারে কোনো কিছু দেখে ভয় পেয়ে গিয়েছিল আর হার্ট অ্যাটাক হয়ে যায়। কিন্তু স্যার, হার্ট অ্যাটাক হওয়ার ফলে নাক কান থেকে রক্ত বেরোনো, এটা ঠিক বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারছি না। এনিওয়ে, যা কিছুই কারণ থাক, আমি খুঁজে বার করবই। স্যার, সে তো আপনি খুঁজেই নেবেন, কিন্তু তার আগে কিছু কাজের কথা বলে দিন, কেসটা তো অন্তত এগোক। স্যার, ওর হাতে আমরা একটা রড পেয়েছি, যেটা হাড় জোড়া লাগানোতে কাজে লাগে। ওর হাতে রড ছিল? হ্যাঁ, রড। অভিজিৎ, আর এই ডক্টরের রিপোর্টটা বলছে যে আলিয়া একদম সুস্থ ছিল, ওর কোনো অসুখ ছিল না। কিন্তু আমি বলছি যে আলিয়া নিশ্চয়ই অসুস্থ ছিল, ওর কোনো না কোনো রোগ নিশ্চয়ই ছিল। আচ্ছা, তাহলে তোর ডক্টরের সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কিন্তু আমার কাছে কেন? ডক্টর আলিয়া আপনার পেশেন্ট ছিল, তাই তো? আলিয়া? হ্যাঁ, আমি ওনাদের ফ্যামিলি ডক্টর। কি হয়েছে? কালকে হার্ট অ্যাটাক হয়ে আলিয়ার মৃত্যু হয়েছে। কি? আলিয়ার হার্ট অ্যাটাক? এটা হতেই পারে না, ও তো সুস্থ ছিল। সেটারই তো তদন্ত করতে আমরা এখানে এসেছি ডাক্তারবাবু। আপনি আমাদের এটা বলুন যে আলিয়ার ক্রনিক হার্ট ডিজিজ ছিল না তো? মানে পুরনো হার্টের কোনো সমস্যা? আমি বললাম না, ও খুবই সুস্থ ছিল, ওর হার্টে কোনো সমস্যা ছিল না। তাহলে 3 দিন আগে আলিয়া আপনার ক্লিনিকে কেন এসেছিল? আলিয়ার কিডনিতে ইনফেকশন হয়েছিল, আমি ওষুধ দিয়েছিলাম, কোনো সমস্যার ব্যাপার ছিল না। সেই ওষুধগুলোর প্রেসক্রিপশনটা দেখান। এই যে সেই ওষুধ যা আমি আলিয়াকে দিয়েছিলাম, এটা হলো জিকোটিন। ডাক্তারবাবু, এই ওষুধটার কোনো সাইড এফেক্ট নেই তো? এই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই। এক্ষুনি জানতে পারা যাবে। শ্রেয়া,
ডক্টর সালুকে ফোন করো আর এই ওষুধটার ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করে নাও। হ্যাঁ শ্রেয়া বলো। স্যার আমরা আলিয়ার ফ্যামিলি ডক্টর ডক্টর রাকেশের কাছে এসেছি। উনি আলিয়াকে জিকোটিন নামের একটা ওষুধ দিয়েছিলেন। হ্যাঁ আরে শ্রেয়া, এই ওষুধটা তো ইনফেকশনে কাজ করে, কিডনি ইনফেকশনে। আচ্ছা, এই ওষুধটা খেলে কি হার্ট অ্যাটাক হতে পারে? হ্যাঁ হতে পারে। স্যার, হ্যাঁ শ্রেয়া, ডক্টর সালুখে বলছেন যে এই ওষুধ খেলে হার্ট অ্যাটাক হতেই পারে। ওহো, ইনি হলেন আমাদের ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সালুমকে। কথা বলুন। বলুন ডক্টর, আপনার কি মনে হচ্ছে এই ওষুধের কারণে আলিয়ার হার্ট অ্যাটাক হয়েছে? একদম ঠিক, আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ ডক্টর, সব কেসে যে এরকম হবে তা নয়, তবে কিছু কেসে এরকম হতেই পারে। আপনি হচ্ছেন মর্গের ডাক্তার, এই ওষুধের ব্যাপারে আপনি কি বুঝবেন? উইল ইউ প্লিজ স্ট্যান্ড আপ? আপনার সাহসটা কি করে হলো আমার সঙ্গে এইভাবে কথা বলার? আর কি বলবো আপনাকে? আর কি বলবো? এটা বলো, তোমাকে ডাক্তার কে তৈরি করেছে? তোমার ডিগ্রিটা ফলস নয় তো? আরে ভাই, ডাক্তারি ছেড়ে দাও, সন্ন্যাসী হয়ে যাও। আমি বুঝতে পারছি না, আপনার এই কথা বলুন। আমার কথা চ্যালেঞ্জ করছো? সেট আপ ইউ। ডাক্তারবাবু, আমি কাবিন বলছি। ও হ্যাঁ, আরে কেবিন, আই এম সরি। এই কি ধরনের ডাক্তার ভাই? আরে কেবিল ভাই, হঠাৎ আলিয়ার ইনফেকশন কি করে হলো ভাই? যদি তাই হয় তো আলিয়ার বাড়িতে যাওয়া যাক একবার, সেখানে জানতে পারা যাবে যে ইনফেকশনের ব্যাকটেরিয়াটা আলিয়ার শরীরে ঢুকলো কি করে। না স্যার, খুনির ব্যাপারে এখন আমরা কিচ্ছু জানতে পারিনি। হ্যাঁ স্যার, জিজ্ঞাসাবাদ তো চালাচ্ছি, কিছু না কিছু জানতে পেরে যাব। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ নিখিল, কিছু জানতে পারলে? না স্যার, এখনো কিছু জানতে পারিনি। নিখিল, কিছু না কিছু তো নিশ্চয়ই জানতে পারবো। এমন কেউ তো নিশ্চয়ই থাকবে যে ওকে নিশ্চয়ই দেখেছে। স্যার, আমাকে সাহায্য করুন স্যার, আমাকে কিছু টাকা দিয়ে দিন স্যার, ভগবান আপনাদের ভালো করবে স্যার। কি করছেন কি আপনি? সোজা হয়ে দাঁড়ান। আর ঈশ্বরও তাকেই হেল্প করে যে নিজে চেষ্টা করে, বুঝলেন? কিন্তু স্যার, আমি আপনাদেরও কিছু সাহায্য করতে পারি। দেখো ভাই, আমরা এখানে একটা কাজ করছি, তোমার কথা শোনার মতো সময় নেই আমাদের কাছে। প্লিজ যাও তুমি এখান থেকে, যাও। স্যার, আপনারা এটাই জানতে চান না কাল রাতে এখানে কি হয়েছিল? এক মিনিট, তুমি কি করে জানো যে আমরা কি জানতে চাই? আমি সব কিছু জানি স্যার। তাহলে বলো। এইভাবে তো বলবো না, আগে টাকা দিন, তারপরেই বলবো। না, এবার বলো। স্যার, কাল রাতে এখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল, তাতে একটা লোক বসেছিল। তখন কটা বেজেছিল? 7টা-8টা বাজবে তখন। কি ধরনের গাড়ি ছিল আর এখানে কতক্ষণ দাঁড়িয়ে ছিল? স্যার, প্রাইভেট কার ছিল, প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিল স্যার এখানে। আর গাড়িতে কে বসেছিল দেখেছিলে তুমি? কে যে ছিল স্যার সেটা তো ভালো করে দেখিনি, কিন্তু আমি ওর কাছে টাকা চাইতে গেছিলাম, দরজায় ঠকঠক করলাম, কিন্তু ওটা খুললো না। মনে হয় নিজেই ভিখারি ছিল স্যার, আর ও কি দেবে। আচ্ছা, ওই লোকটা গাড়ি থেকে নেমে এই ঘরের ভেতর ঢুকেছিল? হ্যাঁ স্যার, কাল তো যায়নি। এক মিনিট, কি বলতে চাইছো তুমি? ও এর আগেও এসেছিল এখানে? হ্যাঁ স্যার, 3 দিন আগেও এসেছিল। তবে তুমি ওকে নিশ্চয়ই দেখেছো? হ্যাঁ দেখেছিলাম স্যার, কিন্তু মুখটা দেখতে পাইনি। কেন? মুখটা কেন দেখতে পাওনি? ও টুপি পরেছিল আর রাতে অন্ধকারও ছিল, সেই জন্য স্যার মুখটা দেখতে পাইনি। তুমি আসতে পারো। ঠিক আছে স্যার। 7টা থেকে 8টার মাঝে এটা নিশ্চয়ই আলিয়ার ক্রু মেম্বার হবে। ওদেরকে কি জিজ্ঞাসা করা যাক কে এসেছিল আর কেন এসেছিল। এক্সকিউজ মি, আপনারা নিজেদের কাজটা বন্ধ করুন, এদিকে আসুন। কি হয়েছে স্যার? আচ্ছা, এটা বলুন যে 3 দিন আগে 7টা থেকে 8টার মাঝখানে কেউ এসেছিল এখানে? স্যার, আমি এই বিষয়ে বেশি কিছু জানি না, কারণ সূর্য আর আমি 3 দিন আগে আমরা দিনের বেলাতেই চলে যেতাম, আর সেদিনকে আমরা রাতে অনেক লেটে ঢুকেছিলাম। আর আপনি এখানে ছিলেন? আগে হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বলুন যে কোনো বাইরের লোক এসেছিল 3 দিন আগে? ও হ্যাঁ, একজন ইলেকট্রিশিয়ান এসেছিল স্যার। ইলেকট্রিশিয়ান? হ্যাঁ স্যার, সেদিন শর্ট সার্কিটের কারণে ফিউজ উড়ে গিয়েছিল, তখন আমি ইলেকট্রিশিয়ানকে কল করে ডেকেছিলাম। কিন্তু এই শর্ট সার্কিট হলো কি করে? জানি না স্যার, আমি এখানকার ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু ইলেকট্রিশিয়ান এসেছিল আর 10 মিনিটেই কাজ করে চলে যায়। আচ্ছা, তুমি ওই ইলেকট্রিশিয়ানকে দেখেছিলে? ও কেমন দেখতে? খুব ভালো করে তো দেখিনি স্যার, আমি শুধু ওকে ফল্টটা দেখিয়ে দিয়ে নিজের অবজারভেশন রুমে চলে আসি।
কিন্তু আপনাদের কেন মনে হচ্ছে যে ও কোনো গন্ডগোল করেছে? কারণ ও এখান থেকে যায়নি। ও বাইরের গাড়িতে বসে এই বাড়িটায় নজর রাখছিল। একটা কাজ করো, এই জায়গাটাকে ভালো করে সার্চ করো, কোনায় কোনায় সার্চ করো। যদি ইলেকট্রিশিয়ান এখানে এসে থাকে তাহলে কিছু না কিছু তো নিশ্চয়ই থাকবে। একটা কাজ করা যাক, সবার আগে এখানকার ইলেকট্রিক পয়েন্টগুলোকে চেক করো। ওই ইলেকট্রিশিয়ান কোনো পয়েন্টে গন্ডগোল করে রাখেনি তো? দেখো। আলিয়ার ঘরের মধ্যে ভাইরাসটা জেনে বুঝে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে ওর হার্ট অ্যাটাক হয়ে যায়। হ্যাঁ, যদি কোথাও ওই ভাইরাস থাকে তাহলে তার সিগন্যাল আমরা ওইভাবে পায়ে পেয়ে যাব। আর আমাদের ঘরের প্রতিটি কোণ ভালো করে চেক করতে হবে, সব কটা জিনিস যেগুলো আলিয়া ব্যবহার করত। কেভিন স্যার, আর একটু সামনে যান। না স্যার, এদিকে তো কিছু দেখতে পাচ্ছি না। এটা কিভাবে হতে পারে নিখিল? ওই ইলেকট্রিশিয়ান এখানে এসেছিল, তাহলে কিছু না কিছু ভুল তো নিশ্চয়ই করেছে, কিন্তু কি সেটা? আচ্ছা অ্যান্ডি, ওই ইলেকট্রিশিয়ান এখান থেকে অন্য কোথাও গেছিল? না স্যার, ও এখান থেকেই ফিরে গিয়েছিল। স্যার, এক মিনিট। পুড়ে যাওয়া ইলেকট্রিক কয়েল, এখানে তো কিছু না কিছু হয়েছে। এটা কি আপনাদের জন্য হয়েছে? না স্যার, আমি তো এর আগে দেখিনি। আমিও কিছু দেখিনি স্যার। মনে হচ্ছে এখানেই কিছু হয়েছে। চলো গিয়ে সিসিটিভি ফুটেজটা দেখা যাক, ওখান থেকে কিছু না কিছু পেয়ে যাবো। দ্বিতীয় ক্যামেরাটার ফুটেজটা দেখাও তো। এক মিনিট স্যার, এই টেবিলের নিচে কোনো লাইটের স্পার্ক মতো হলো। একটা কাজ করো, এটা আরেকবার প্লে করো। স্যার, এটা তো জ্বলছে, কিন্তু এটা কি? যেই লাইট ব্লিঙ্ক করা শুরু করলো অমনি পুরো এলাকার লাইট চলে গেল। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা হচ্ছে ইএমপি ডিভাইস। প্রথমে এটা সিগন্যাল দিয়েছিল আর তারপরে পুরো বাড়ির লাইটটা চলে গেল। কিন্তু স্যার, এখনো পর্যন্ত আলিয়ার মৃত্যুর রহস্য সমাধান হলো না। নিখিল, গল্প তো একদিন না একদিন শেষ হয়, কখনো তাড়াতাড়ি আর কখনো খুব দেরি করে। সালুকে স্যার, এবার আপনি একটু বাঁ দিকে যান। ওই বক্সটার মধ্যে একবার দেখুন।
হ্যাঁ স্যার, ওখানেই আছে স্যার। এখানে? হ্যাঁ স্যার, এই বক্সটার মধ্যে ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে। ও ওইখানে। এই দেখো। ও, তার মানে হলো এই ব্যাকটেরিয়া এই আটাতে প্ল্যান্ট করা রয়েছে। একদম ঠিক। এই আটার কারণে আলিয়ার ইনফেকশন হয়েছিল, ইনফেকশনের কারণে ওষুধ খেয়েছিল, আর এই ওষুধের কারণে ওর হার্ট অ্যাটাক হয়েছিল। স্যার, আরও একটা ব্যাপার, আমি এই রিসিপ্টটা পেয়েছি। আলিয়া নিজের বাড়ির লকটা এই কিছুদিন হয়েছে চেঞ্জ করেছে। নতুন লক? এটার মানে তো পরিষ্কার শ্রেয়া খুনি দরজা ভেঙে ঢোকে আর ব্যাকটেরিয়া প্ল্যান্ট করে চলে যায়। ইন্টারেস্টিং। হ্যালো, ইএমপি ডিভাইস? এই খুনি খুব চালাক অপরাধী। প্রথমে তো এই ইএমপি ডিভাইসের সাহায্যে এই হলের মধ্যে যত ইলেকট্রিক ইকুইপমেন্ট ছিল সব বন্ধ করে দিয়েছে, আর তারপর পলক পড়ার আগেই এই ইলেকট্রিক ডিভাইস থেকে পুরো ঘরটার মধ্যে খুব শক্তিশালী কারেন্ট ছুটতে থাকে, আর এই বৈদ্যুতিক তরঙ্গই আলিয়াকে মেরে ফেলেছে। দেখি একবার এই রিমোটের বাটনটা চাপলে ইএমপি ডিভাইস থেকে বেরিয়ে আসা ইলেকট্রিক চার্জ ঠিক কি করেছিল। তরঙ্গগুলো তো আবার দেখা দিল, কিন্তু আমাদের তো কোনো ক্ষতি হলো না কারোর। তাহলে আলিয়াকে তরঙ্গগুলো কি করে মারলো? কারণ আলিয়ার হাতে ফ্র্যাকচার হয়েছিল, আর এই ফ্র্যাকচারের কারণে ওর হাতে একটা রড লাগানো ছিল, মেটালের রড। যখনই আলিয়া এই ইএমপি ডিভাইসের কাছে পৌঁছলো, ওর হাতের মধ্যে থাকা মেটাল রডে এই ইএমপি ডিভাইস থেকে বেরিয়ে আসা ইলেকট্রিক তরঙ্গকে নিজের দিকে টেনেছে। আর আলিয়া কিডনির ইনফেকশনের জন্য যে ওষুধ খেত, ওতে মিশে থাকা কেমিক্যালস গুলো এই ইলেকট্রিক কারেন্টটাকে ওর হার্টে পৌঁছে দিয়েছে। খুনি ভেতরে তো ঢোকেনি, তাহলে সে কি করে জানতে পারলো যে আলিয়া ইএমপি ডিভাইসের কাছাকাছি কখন এসেছিল? তার মানে ও আলিয়ার উপরে নজর রাখছিল। একটু দেখো তো এখানে কোনো সিসিটিভি ক্যাম। স্যার, তার মানে এখান থেকে অন্য কোনো জায়গায় সিগন্যাল পাঠানো হচ্ছিল, আর এই খুনিটা ট্রান্সপন্ডারের দ্বারা অন্য কোথাও বসে বসে এই পুরো মজাটা দেখছিল। এতে ট্রান্স রিসিভার আছে, আর সেটা এখনো অন আছে। এর ফ্রিকোয়েন্সি থেকে আমরা খুনির খোঁজ করতে পারি। শ্রেয়া, ট্রান্স রিসিভারের পজিশন এখন কি? স্যার, 15 মিনিট ধরে একটাই জায়গাতে আছে, ওখান থেকে নড়ছে না। স্যার, অদ্ভুত ব্যাপার তো এটাই যে ও রিসিভার অন করে রেখে দিয়েছে। এটুকু জ্ঞান তো নিশ্চয়ই আছে ওর, যে এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে ওর লোকেশন ট্রেস করা যেতে পারে। তারপর হয়তো অফ করতে ভুলে গেছে। হতে পারে কোনো চক্রান্ত করেছে। স্যার, এক সেকেন্ড, এখান থেকে ডান দিকে চলুন, এটা দিয়ে। হ্যাঁ, ব্যাস আর 20 মিটারের মধ্যেই আছে। ভেতরে কথা শোনা যাচ্ছে। দেখো তো বাড়ির মধ্যে কেউ আছে কিনা। মাই গড, স্যার তাড়াতাড়ি আসুন। ও নো, স্যার ওকেও পুরো আলিয়ার মতন মারা হয়েছে, ওরও চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ও, তো ইএমপি ডিভাইস নিশ্চয়ই আছে এখানে। দিব্যা, শ্রেয়া, একটু খুঁজে দেখো তো। বডি এখনো গরম আছে, মনে হচ্ছে একটু আগেই মারা গেছে।
দেখো তোর পকেটে কিছু পাও কিনা। স্যার ওর নাম হলো রঘুবীর আর বয়স 35 বছর। রঘুবীর? স্যার স্যার এই দেখুন। ও, তো ইএমপি ডিভাইসটা এখানে রাখা ছিল। স্যার এই ট্রান্স রিসিভারটা পেলাম। ট্রান্স রিসিভার? ও, খুনি চাইছিল যে আমরা এখানে আসি আর ওর এই খুনি খেলাটা দেখি, সেই জন্য এখানে ট্রান্স রিসিভারটা অন রেখেছিল আর নিজে এখান থেকে পালিয়ে গেছিল। এটা একটু অদ্ভুত তো। এই দরজার এই অংশটা সদ্য বানানো। হ্যাঁ স্যার, দেখে মনে হচ্ছে এই দরজাটাকে কেউ একটা ভাঙার চেষ্টা করেছে আর তারপর রঘুবীর এটাকে রিপেয়ার করায়। আরো একটা ব্যাপার স্যার, আলিয়ার বাড়িতেও আমরা দরজা ভাঙার মতন এরকমই একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম, আর সেই সঙ্গে আমরা একটা নতুন লোকের রিসিট পেয়েছিলাম। ও, এই বাড়িতে যতগুলো প্রমাণ পাও সব তুলে নাও, আর এই রঘুবীরের ব্যাপারে খোঁজ খবর নাও। রঘুবীরের ব্যাপারে কিছু জানতে পারলে? স্যার, এই রঘুবীর তো একজন সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন। লাগাতার সাফল্যের পর সাফল্য আসছিল তার জীবনে। স্যার ওর বন্ধুরা বলেছে যে ও খুব হাসি খুশি মানুষ ছিল। আর ওর ফ্যামিলির লোকজন? স্যার ওর পরিবার বলতে ওর স্ত্রী, সে বিদেশে ছিল যখন এই দুর্ঘটনা ঘটে, আজকেই ইন্ডিয়া এসছে। আচ্ছা, এই আলিয়া আর রঘুবীরের মধ্যে কোনো সম্পর্ক? না স্যার, রঘুবীর আর আলিয়ার ব্যাকগ্রাউন্ড চেক করেছি, ওদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু একটা কথা স্যার, রঘুবীরের পায়ে যে রডটা দেওয়া হয়েছিল 3 মাস আগে, একদম সেরকমই রড আলিয়ার হাতেও লাগানো ছিল। আচ্ছা। আর স্যার যে বিষাক্ত ব্যাকটেরিয়া আমরা রঘুবীরের কাবাডে পেয়েছিলাম, সেই বিষাক্ত ব্যাকটেরিয়াই আমরা আলিয়ার কিচেনে পেয়েছিলাম। ওহো, দুজন আলাদা আলাদা লোকের খুন, আর খুনের পদ্ধতি এক। ফাঁকা বন্ধ রুম। এ আবার কোনো সিরিয়াল কিলার নয় তো? একটা কথা মাথায় ঢুকছে না স্যার, এ যদি সিরিয়াল কিলারই হবে তাহলে সে নিজের শিকারকে বেছে নেয় কিভাবে? খুনি তাদেরকেই খুন করছে ফ্রেডি, যাদের হাড় এমন ভাবে ভেঙেছে যার মধ্যে রড সেট করা আছে, আর তারপর খুনি নিজের কায়দা তাদের খুন করছে। আর একটা বিশেষ তথ্য স্যার, এই খুনি খুন করার 1 সপ্তাহ আগে তালা ভাঙে, যেমন ভূষণ ভাঙত। আচ্ছা, দেখুন স্যার। কিন্তু স্যার আলিয়া তো ভূষণের ওপর রিসার্চ করছিল, বই লিখছিল। কিন্তু স্যার এই ভূষণ তো নিজের শিকারকে ছুরি দিয়ে মারতো, আর এই খুনি নিজের শিকারকে হার্ট অ্যাটাক করিয়ে মারতো। তাহলে এই দুজনের মধ্যে মিলটা কোথায়? কোনো না কোনো কানেকশন তো আছে ফ্রেডি। এর খোঁজ তো এখন ভূষণের বাড়িতে গেলেই জানতে পারবো। দরজাটা বন্ধ। শোনো, দরজাটা ভেঙে ফেলো। একটা কাজ করা যাক, এই বাড়িটা ভালো করে তল্লাশি করা যাক, দেখা তো যাক যে খুনি এখানে এসেছিল নাকি না। শ্রেয়া, এই কার্পেটটা নিচে কিছু আছে। স্যার এটা
হ্যাঁ, নিশ্চয়ই কোনো গুপ্ত দরজা আছে। মাই গড, এই রাস্তাটা তো নিচে যাচ্ছে। এই তোমরা এদিকে এসো। স্যার এসব কি? এসব জিনিস এখানে এভাবে রাখা কেন? এগুলো তো এমন ভাবে রাখা আছে যেন এগুলো কোনো শোপিস নয় তো পুরস্কার। স্যার এই দেখুন, এই মেয়েটাকে তো ভূষণ মেরে দিয়েছিল। কি? তার মানে সমস্ত জিনিস, এই সমস্ত জিনিস তাদের যাদের ভূষণ খুন করেছে। এটা ভূষণের ধরন ছিল, ও খুন করার আগে ভিকটিমের কোনো না কোনো জিনিস নিজের কাছে রাখতো, মানে এই ধরনের জিনিসগুলো। তাহলে ব্যাপারটা এটাই। ওখানে কি রাখা আছে? অদ্ভুত ব্যাপার, এটা তো পুরো পরিষ্কার দেখছি। মনে হচ্ছে এই জিনিসগুলো এখানে সদ্য রাখা হয়েছে। স্যার তার মানে খুনি এখানে এসেছিল আর ওই এই সমস্ত জিনিস এখানে রেখেছে। খুনি যেই হোক না কেন সে ভূষণের নকল করছে, আর ভূষণের মতনই ও বাড়ির দরজা ভাঙে আর ভেতরে ঢোকে। স্যার খুনি তো এখনো পর্যন্ত 2টো খুন করেছে, কিন্তু এখানে তো 3টে জিনিস রাখা আছে। তার মানে স্যার খুনি পরের খুনটা কাকে করবে সেটা প্ল্যান করে নিয়েছে। ও পরের শিকারের দিকে নিশানাটা করে ফেলেছে। ওকেও থামাতে হবে শ্রেয়া, কিন্তু তার আগে আমাদের খোঁজ নিতে হবে যে সমস্ত জিনিস কার কার। তো এই লকটা ভেঙেই খুনি আলিয়ার বাড়িতে ঢোকে, তারপর এখানে ওই ব্যাকটেরিয়াটা ছড়ায়, আর এই 3টে জিনিসের মধ্যে কোনো একটা জিনিস নিয়ে এখান থেকে পালিয়ে যায়। খোঁজ নিতে হবে যে এর মধ্যে কোন জিনিসটা এই বাড়ির। দিব্যা, স্যার। হ্যাঁ দিব্যা। স্যার এই 2টো শোপিসের যে মাঝখানে জায়গাটা, এখানে আইফেল টাওয়ার থাকতে পারে। একটু ধরো তো। না দিব্যা, এই শোপিসটা এখানে টেবিলে রাখা হয়নি। এটার কারণ এই যে এই শোপিসটা যদি এখানে রাখা থাকতো, তাহলে যেরকম চিহ্ন এই শোপিসটা রেখে এখানে হয়েছে, হয় এই ধরনের চিহ্ন হতো অথবা কোনো মাটির চিহ্ন হওয়া উচিত ছিল। স্যার। হ্যাঁ বলো। স্যার এই দেখুন। আই সি, চিহ্নটা একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। তার মানে এই বেলটা এখানেই ঝোলানো ছিল। এটা কাজ করা যাক, চেক করা যাক যদি আলিয়ার কোনো একটা ফটো অ্যালবাম পাওয়া যায়। এই দেখো, এই ফটোতে আলিয়ার পেছনের দেওয়ালে একদম এইরকমই বেল রয়েছে। রঘুবীরের বাড়ির প্রত্যেকটা কোণা চেক করে দেখো, শোকেস, র্যাক, সব জায়গা।
দেখো কোনো জিনিস মিসিং কিনা। স্যার। হ্যাঁ স্যার, এই যে আইফেল টাওয়ার এখানে রেখেছিল। ও চলো, দুটো জিনিস তো জানতে পারা গেল, এবার এই তৃতীয়টা, এটারও খবর জানা যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তৃতীয় জিনিসটার ব্যাপারে কিছু খোঁজ পেলে? স্যার, যে ওটা বানিয়েছে তার খোঁজ পেয়ে গেছি, কিন্তু কিনেছে আর বেচেছে যে তাদের খোঁজ পাইনি। স্যার, আমার তো মনে হচ্ছে যে খুনি আমাদের চোখে ধুলো দিতে চাইছে স্যার। কিন্তু আর কতদিন? তৃতীয় জিনিসটার ব্যাপারে একবার যদি খোঁজ পেয়ে যাই তাহলে খুনি আর বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। হ্যাঁ স্যার, প্রথম খুনের সময় তো ট্রান্সপন্ডারটাকে ফিট করেছিল যাতে ও এই পুরো ব্যাপারটাকে দেখতে পারে। আমরা তো ওখানে টাইমলি পৌঁছে গেছিলাম, কিন্তু রঘুবীর অলরেডি মারা গেছিল। স্যার, এমন তো নয় যে এই তৃতীয় চিহ্নটা খুনি নিজেই প্ল্যান করেছে আমাদের তৃতীয় ক্রাইমের জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য? সেরকম তো মনে হচ্ছে না ফ্রেডি। খুনি তো আর জানতো না যে আমরা ভূষণের বাড়িতে যাব আর ওখানে 3টে জিনিস পাবো। আর মনে হয় না খুনি টের পেয়েছে বলে। কিন্তু স্যার, খুনি ভূষণের খুন করার পদ্ধতিটা কি করে জানতে পারলো? কারণ ভূষণের কেস ফাইলে এটা কোনো জায়গায় লেখা নেই যে ভূষণ কিভাবে খুন করত। মানে খুনি আর ভূষণের কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। আচ্ছা, ভূষণের সঙ্গে জেলে আর কতজন লোক ছিল? স্যার, ওর সাথে আরো 5 জন ভয়াবহ অপরাধী বন্দী ছিল। তাদের মধ্যে 3 জনের ফাঁসি হয়ে গেছে আর 2 জন এখনো জেলের মধ্যেই আছে। আচ্ছা, ওদের কোনো ভাই বা বন্ধু? হ্যাঁ স্যার, একটা ভাই আছে, কিন্তু খুনের অপরাধে এখনো সে জেলে আছে। শ্রেয়া? হ্যাঁ শ্রেয়া, ভেরি গুড। অ্যাড্রেস বলো। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার, ওই দোকানটার খবর পেয়ে গেছি। ওকে, লেটস গো। স্যার দেখুন, আমি আপনাকে বারবার বলছি যে এই ঘড়িটা আপনিই খারাপ করে ফেলেছেন। হয় আপনি এটা এখান থেকে নিয়ে যান, না হলে এখানেই রেখে দিন। আপনাকে টাকা কিন্তু দিতেই হবে। আরে আশ্চর্য কথা বলছেন, ঘড়িটায় হাত লাগানোর পরে ঘড়িটা বন্ধ হয়ে যায়, তাতে আমার কি? আরে আমি তো আপনাকে দেখাচ্ছিলাম, আপনি এখানে হাত লাগাতে গেলেন কেন? আচ্ছা, ঘড়িটায় হাত লাগাবো না মুখ লাগাবো? আশ্চর্য কথা বলেন। এই নিন, আর কোনোদিনও আসবো না আপনার দোকানে। এটা আপনার ব্যাপার। এক্সকিউজ মি। ইয়েস স্যার, কি দেখাবো বলুন? উদয় আপনাকে সব দেখাবে। না না, অ্যাকচুয়ালি আমরা সিআইডি থেকে এসেছি। আমরা আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। সিআইডি? হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করুন, কি জানতে চান? এটাকে ভালো করে দেখুন। এই গিফটটা কি আপনার দোকান থেকে কেনা হয়েছে? স্যার, এইরকম শোপিস তো আমি বিক্রি করি স্যার। না, সেটা না। এটাকে কিনেছিল আপনার মনে আছে? এইরকম অনেক গিফট তো আমি বিক্রি করেছি। যদি এর বারকোডটা আমি দেখতে পারি তাহলে হয়তো বলতে পারবো। স্যার, এটা কেউ 6 দিন আগে কিনেছিল স্যার। না না, কে 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 কিনেছিল সেটা বলুন। না স্যার, আমি নাম তো বলতে পারবো না, কারণ এটা ক্যাশ পেমেন্ট হয়েছিল। স্যার, তাহলে কিভাবে জানতে পারবো এবার? 1 মিনিট, এই সিসিটিভি ক্যামেরাটা কি কাজ করে? হ্যাঁ স্যার, একদম ঠিকঠাক আছে। আমি 6 দিন আগের ফুটেজ দেখতে চাই। এই দেখুন স্যার। হ্যাট পরে আছে স্যার, এর মুখটা তো ঠিক করে দেখাই যাচ্ছে না। আচ্ছা, এই সিসিটিভি ক্যামেরাটা ছাড়া অন্য কোনো সিসিটিভি ক্যামেরা রয়েছে? না স্যার, আর কোনো দ্বিতীয় ক্যামেরা এখানে নেই। এই যে একটু শোনো। ইয়েস স্যার। এই গিফট তুমি প্যাক করে দিয়েছিলে না ওই মেয়েটাকে? হ্যাঁ স্যার, মেয়েটা খুবই অদ্ভুত ছিল স্যার। সারা দোকানের সব জিনিস দেখলো, সবকিছু দাম জিজ্ঞাসা করলো, আর শেষে গিয়ে এই জিনিসটা আমাকে প্যাক করে দিতে বললো।
আচ্ছা, উনি ফোনে কার সঙ্গে কথা বলছিল সেটা কিছু শুনেছো? খুব ভালো মতো তো মনে নেই স্যার, তবে উনি নিজের বন্ধুর সঙ্গে কথা বলছিলেন যার জন্য উনি এই গিফটটা কিনেছিলেন। সেই বন্ধুর কোনো নাম নিয়েছিল ফোনে? না স্যার, নাম তো বলেনি, তবে নিজের বন্ধুকে উইশ করছিলেন কারণ উনি ইউনিভার্সিটিতে টপ করেছিলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউনিভার্সিটি টপারদের লিস্ট বের করো। কি? ওকে স্যার, পরের ভিকটিমের খবর পাওয়া গেছে। কে সে লোক? ঋতু, সেই ইউনিভার্সিটি টপার। ঋতু? চলো ঋতুকে মিট করি একবার। থ্যাঙ্কস ইয়ার, থ্যাঙ্কস ওয়ান্স এগেইন। এক্সামের আগে সব শেষ হয়ে গেল, আর তুই জানিস আমি এতটা নার্ভাস ছিলাম, কিন্তু তবুও আমি নিজেকে খুব মোটিভেট করেছি। তোর তো ইনফেকশন হয়েছিল না? এখন কেমন আছিস? এখন তো ঠিক আছে, ওষুধ খাচ্ছি তো আমি। মাম, এক্ষুনি আসছি। শোন না, মা ফোন করছে, আজকে আমি উঠি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আসবে কিন্তু। ওকে, বাই। এটাই ঋতুর বাড়ি। কেভিন, ভেতরে গিয়ে দেখো, ততক্ষণে আমরা খুনির খোঁজ নিই। ইয়েস স্যার। ঋতু, ঋতু, দরজা খোলো। ও দরজা খুলছে না। ঋতু, ঋতু, আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। এই পায়ে চোট রয়েছে, তার মানে রড লাগানো আছে নাকি? হ্যাঁ। মাই গড, রড আছে মানে যে কোনো কিছু হতে পারে। দিব্যা, ইএমপি ডিভাইস খোঁজো তাড়াতাড়ি। আপনারা কি করছেন? আরে বলুন না কি করছেন? আরে তুমি? হ্যাঁ ম্যাম, আমি যাকে আপনারা এত অধৈর্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন। চলো, এই খেলনাটা আমায় দাও। এই খেলনাটাকেই ইএমপি রিমোট বলে। যদি বেশি বাড়াবাড়ি দেখান না, এক্ষুনি এটার বোতাম টিপে দেবো, তারপর দেখবেন ওই মেয়েটার কেমন অবস্থা হয়। প্লিজ আমাকে বলো তোমরা কি করছো? শোনো, তুমি এমন কিছুই করবে না। কেন? আমি এটা অবশ্যই করতে পারি। যদি আপনারা চান যে আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি, তাহলে আপনার দুই সাথীকে যেমন আছে তেমন দাঁড়িয়ে যেতে বলুন, নাহলে ওনারা মেয়েটিকে নিয়ে আসার আগে আমি এটার বোতাম টিপে দেব, তারপর মেয়েটি শুধু বাইরে লাশ আসবে। আচ্ছা, এক মিনিট। কেভিন, থেমে যাও। বুঝেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলো, কেন করছো তুমি এই কাজ? কারণ এইসব যখন আমি করি আমি ভীষণ আনন্দ পাই। ওই ভূষণের নকল করে আপনিও ঠকলেন তাহলে? আমি কাউকে নকল করছি না। আমি আর ভূষণ একই কাজ করতাম। দুজনের শুধু পার্থক্য ছিল, ও পর্দার সামনে ছিল আর আমি পর্দার পিছনে। যখন ওর ফাঁসির শাস্তি হলো, সেই সময় আমি ড্রাগের কেসে জেলের ভিতরে ছিলাম, শাস্তি পাচ্ছিলাম। এবার যখন বাইরে এসেছি, নিজের মতো করে নিজের শখ মিটিয়ে নিচ্ছি। আমি রক্তও বহাচ্ছি না আর ছুরিও চালাচ্ছি না। ব্যাস, শিকারকে কোনো কষ্ট না দিয়ে উপরে পাঠিয়ে দিচ্ছি। তোমরা এসব কি করছো? আমার বাড়িতে এসে উল্টো পাল্টা কেন করছো এরকম?
আরে কি খুঁজছো ওখানে? দয়া স্যার। চল বাবু, এবার তোর খেল খতম। তোকে সেই জায়গাতেই পৌঁছে দিই যেটা তোর উপযুক্ত জায়গা, যেখান থেকে এসেছিলিস তুই। মরে গেছে ওই মেয়েটা, দলবল নিয়ে যাকে বাঁচাতে এসেছিলেন। এই মেয়েটার কথা বলছিলে নাকি তুমি? এর কথা? মেয়েটাকে তো মারতেই চাইছিলিস, মৃত্যু যন্ত্রণার চিৎকারটা শুনবি না? হ্যাঁ,